আর এখন ধরেন নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমরা রাষ্ট্রের নানান সংস্কারের কথা শুনছি, আমরা শুনছি অন্তর্বর্তী সরকার সেই কীরকম সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে বেশ কিছু উদ্যোগও। তবে সেই সব সিদ্ধান্ত কতটা রাজনৈতিক বুদ্ধিপ্রসূত হচ্ছে আর কতটা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা হচ্ছে নানা পর্যায়ে, সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আরও থাকছেন এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও আমরা স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই, আপনি সময় দিয়েছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে। জি, আমরা জনাব গোলাম মাওলা রনির কাছেই প্রথমে একটু জানতে চাইব যে জনাব গোলাম মাওলা রনি, আমরা প্রায় বেশ কিছুদিন ধরে আপনাকে আলাদা করে টক শোতে দেখছি না। আপনি নিজেই আপনার ভিডিও চ্যানেলে কথা বলছেন বেশিরভাগ সময়। আপনি যেহেতু অনেক জনপ্রিয় একজন, সেহেতু আপনার কাছে এটি ঠিক আসলে প্রশ্ন না, আপনাকে একটু মনে করে দিতে চাই আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে কথা বলার সময় আমাদের রিসার্চ টিম দেখলো যে ঠিক 13 বছর আগে এই সময়ে bdnews24.com, মানে 13 বছর 1 সপ্তাহ আগে এই সময় bdnews24.com আপনাকে নিয়ে একটি স্টোরি করেছিল, দৌড় জিতে মন্ত্রিত্ব বাগান আবুল হোসেন। আপনি একটি টকশোতে বলেছিলেন যে শেখ হাসিনা কিভাবে করে মন্ত্রী নিয়োগ দিতেন, ওরকম একটি কথা বলতে গিয়ে ওই সময়ের কথা কি আপনার মনে পড়ে যে এখন আপনি ওই সময় বলেন না এরকম কোনো কিছু আমাদের বলতে চান কিনা, একটু জাস্ট দর্শকদের ওয়ার্ম আপ করার জন্য? কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে? কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি। আপনি যদি আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে, আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি একটা করে। প্রথমত, আমার শরীরটা ভালো যাচ্ছে, এর কারণ হলো আমি আসলে 2001 সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি। 2001 থেকে 6 পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম, ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের চেয়ে অনেক ভালো ছিল। ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন, অত্যাচার বলেন, থ্রেড বলেন, হয়রানি বলেন, ওটা আমাকে পোহাতে হয়েছে। আমি যেহেতু 2001 সন থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম। 2 নম্বর হলো যে পরবর্তী যখন 111 হলো তখন আমি আর একটা ধরা খেলাম। 111 এর সময়ও যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম। তারপর যখন আওয়ামী লীগ এলো, এর মধ্যে আমার যেন কি একটা হয়ে গেল। হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব, দেশের পক্ষে কথা বলবো, জাতির পক্ষে কথা বলবো, এরকম একটা ভাবসাব নিজের মধ্যে চলে আসলো। এটার আমি এখনো কারণ খুঁজে পাই না। বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে, দলীয় প্রধানকে তেল মারতে হবে, তারপর শেষে সব কথা বলা যাবে না, এটা হলো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল 2009 থেকে 14 পর্যন্ত, আমি এটা বলতে পারবো না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র। এরপরে 2014 সনে আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না, তখন আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা, আলটিমেটলি টুডে অর টুমরো আওয়ামী লীগকে পালাতে হবে। তো কাজেই আমি আসলে ঠালাতে পারবো না, এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে। আমি প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না, এবং ধীরে ধীরে আমি একটু আলাদা হয়ে এই টক শো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম। এরপরে 2018 সনে এসে একই অবস্থা, মানে পাবলিকের কথা, তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম, আওয়ামী লীগ মনোনয়ন দিল না, তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল। এখানে যে জিনিসটা হলো, আমি এখন যেটা বুঝি, আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল, তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তারা খুব প্রেস্টিজে, এটা খুব অপমান। মানে আমি 2014 সালে মনোনয়ন পেপার কিনিনি, এটা আওয়ামী লীগ আসলে খুব সহজভাবে মেনে নেয়নি। আবার বিএনপি 2018 সালে আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে খুব উপকার করেছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা, এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা 2018 সনে বিএনপি নিত, এবং সেটাই তারা নিয়েছে। দে ট্রাই টু ইউজ মি।
তো সেভাবে হোক, বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি, সেভাবে আছি। কিন্তু আমার যে কথাবার্তাগুলো আছে, যেটা 2009 থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি, সেই ভাষায় কথা বলে যাচ্ছি। এবং এই কথার মধ্যে আমার কখনই, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি, কথা বলিনি, যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এই 5 তারিখের পরে আমি প্রথম যে 72 ঘন্টা দেখলাম, যে এখন হয় কি, দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আছি, তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি, আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয়, এই কারণে হয় কি, রাজনীতির যেটা অঙ্ক আছে, রাজনীতির যেটা জ্যামিতি আছে, তারপরে যে রাজনীতির একটা ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এই জিনিসগুলো কিছুটা হলে আমার মধ্যে সেটা এসে যায়। তা আমার কাছে যেটা মনে হলো, যে এই মুহূর্তে যেটি হচ্ছে, সরকার প্রথম দিন থেকেই ভুল করছে। তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার, সেটা করেনি। আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণভাবে রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা, সেটা তারা করেনি। ফলে এটা আসলে বেশি দূর যাবে না। দ্বিতীয় যে জিনিসটা আসলো, যে অনেকগুলো কথা, যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি আজ হোল আমার যে ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আমার মতো করে বলছি, কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী, ওরা করে কি, কথার যে অংশটুকু ভাইরাল হবে, যেমন দেখা গেল সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমি 1 মিনিট বললাম, 1 মিনিটের মধ্যে যেটা 30 সেকেন্ডে যে কথাগুলো বলছি, সে হারবার্ডে পড়েছে, ওটা পড়েছে, এটা পড়েছে, এটা বলে তারা করলো কি, সেটাকে ছেড়ে দিল, যাতে করে আওয়ামী লীগের লোকজন, ও মাই গড, গোলাম মোল্লা রনি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে প্রশংসা করেছে। কিন্তু অ্যাজ এ হোল আমি কি বলেছি, এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে। তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না। আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি, আমার এই ভাষার কারণে, উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না, কিন্তু অন্যায়কে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে, তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগকে সমালোচনা করছি। রনি ভাই, এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা করছেন, বাইট করছেন। আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই, মানে সরাসরি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে, না আপনি বিএনপিকে ত্যাগ করেছেন? এটা হচ্ছে বিএনপি না, আমি আসলে মূলত 2018 সনে বিএনপির হয়ে নির্বাচন করেছি। তো নির্বাচন করার পরে যেটা হলো, যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, তারপরে শেষে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে, বিশেষ করে ঢাকাতে, বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে, বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার জন্য, কিন্তু আমি ইচ্ছে করে সেই অনুষ্ঠানগুলোতে যাইনি। এই কারণ হলো যে আওয়ামী লীগের মধ্যে আমাকে দেখলে একটা প্রতিহিংসা জাগ্রত হবে। যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হলো, তো যারা বিএনপির পরীক্ষিত দীর্ঘদিনের যে নেতা কর্মী রয়েছে, তারা সেখানে গেল, কিন্তু আমি গোলাম মোল্লা রনি যদি বরিশালে যাই, একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত, গুলি করে দিত। এটা বিএনপি সামাল দিতে পারতো না, আমাকেও সামাল দিতে পারতো না। ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে খোলামেলা আলোচনা করেছি, যে আমি যদি যাই, আলটিমেটলি আমার কোনো উপকার হবে না, আপনারও সেটা সামাল দিতে পারবে না, অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে। তার চেয়ে বরং আমি পার্টিকে, যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি, আই ক্যান টক, তারপর আই ক্যান রাইট, এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহায্য সহযোগিতা করব, এবং সেই জিনিসটা আমি কিন্তু করে যাচ্ছি। এখন আমি আমার মতো করে যাচ্ছি, এটাকে বিএনপি কিভাবে ওন করছে, কিভাবে এনজয় করছে, কিভাবে রিগ্রেট করছে, আসলে আমি এটা জানি না খালিদ ভাই। এর কারণ হলো, আমার জীবনের সেই প্রথম থেকে একেবারে আমি আই স্টার্ট মাই ক্যারিয়ার 1986, আমি শুধুমাত্র কাজ করে গেছি, আর কাজের ফলাফলগুলো আমার পিছনে পিছনে ছুটেছে, আমি কোনো ফলাফল টার্গেট করে কখনো কাজ করিনি। তার মানে হচ্ছে যে আমরাই অবশ্য আবার বিএনপি নিয়ে প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে, এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আরও অনেক বেশি মারাত্মক হওয়ার কথা, যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন, যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে, সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ধরেন রনি ভাই, আপনি সেই সরকারে আছেন, আপনি আওয়ামী লীগকে ডাকতে চান, আপনি কাকে ডাকতেন? আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে? আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে
না ডাকেন। একটু একটু আগে যে মানে এই অনুষ্ঠানে তাহলে আমি শুনতে ভুল করেছি, এই অনুষ্ঠানে যে আপনি আওয়ামী লীগের কথাটা বললেন সেটা কি বলেছিলেন, যে আওয়ামী লীগকে প্রথম থেকেই একটু বাইরে রাখার চেষ্টা করেছে সরকার বা ভেতরে নেয় নাই? না 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 না, আমি আওয়ামী লীগ আমি বলছি রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগের কথা বলেছেন কেন ভাই? আওয়ামী লীগের কথা একটু করে বলেছেন। আওয়ামী লীগের কথা একটু আমি বলি, জি সেটা একটু বুঝতে চাচ্ছি। আমি প্রথম থেকে যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো, বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে, এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো, তাহলে কিন্তু আজকের সমস্যাটা হতো না। কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি, এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কথা বলছে না। তো এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে বিপ্লবের প্রথম 7 ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল, ইভেন যেদিন শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন, তাহলে জনাব চুপ্পু সাহেবও কিন্তু চলে যেতেন, একেবারে চলে যেতেন, 1 মিনিটও দেরি করতেন না তিনি। কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না, শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না, এখন পুরো পরিস্থিতিটা এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোনো ওষুধই কাজ করবে না, কোনো পলিটিক্যাল অ্যাডভাইস কাজ করবে না। আমার মনে হয় যে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাব। আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন, আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম 7 দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল, সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হইতো, এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হতো তাহলে কি এটা বিএনপি নিত, বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারে জয়েন করা বা যাওয়া? বিএনপির জন্য ভালো হতো। এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে, মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা, বরং তুলনামূলকভাবে আওয়ামী লীগ এখন বেটার শেভে আছে, দূরে বসে তারা দাঁত বের করে হাসতে পারছে, এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, এখন আমরা যে নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি, অবিশ্বাসে জড়িয়ে পড়েছি, আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি, এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে, ওটা করার সুযোগ পাচ্ছে, দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে, সমালোচনা করার সুযোগ পাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে, যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে, খুনাখুনি করার কথা বলতে সাহস পাচ্ছে। এই জিনিসটাই হতো না। তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন 15টা বছর তো এরা এই এখন যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে, আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, এই কখন অ্যারেস্ট করবে, কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে, গুম করে নিয়ে যাবে। ফলে রাতারাতি আমাদের সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো। আমাদের আসল ব্যাকবোনটা ছিল না, কিন্তু 7 তারিখের পরে দেখা গেল একটা লোহার তৈরি, স্টিলের একটা ব্যাকবোন তৈরি করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা আলটিমেটলি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করবে না। তবে জনাব গোলাম মাওলা রনি, মানে এটা খুবই ইন্টারেস্টিং, আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে, সেডিস্ট ভাবে তারা মজা নিচ্ছে। আমরা আসবো আপনার কাছে। অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে, আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল, অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে, আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল, এটা অনেকেই বলছেন। কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে মনে করছে যে এটা তারা অনেক সবল, এটা অনেকে বলছেন। আমি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারে মন্তব্য নিতে। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার পথিকদের দল, কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম, কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াতের মতো করে কাজ করবে। আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন, সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না। অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি। আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি, জনাব মুজিবুর রহমান মঞ্জু। যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন, এখন কি বলছেন সেটা আমরা জানতে চাইবো। দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো। আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি, এই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি, আওয়ামী লীগের হয়ে কথা বলা, বিশেষ করে জামায়াতের
জামায়াত ইসলামীর রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তারা যখন অত্যাচারিত হয়েছে, তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে, তখন আপনারা রনি ভাইয়ের ভাষায় বলি, আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন। তো সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয়, এইটা আমরা একটু জানতে চাই আপনার কাছে, যে মানে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাবগুলো দিয়েছি, কিন্তু আসল সমস্যা হচ্ছে কি, আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না, মানুষ কাজ দিয়ে দেখতে চায়। যেমন ধরেন, আমরা যখন, এটা আপনিও জানেন, আপনার সাথে আমার আগেও একটা শো হয়েছিল, সেখানে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে দুই দিকের কথা শুনতে হয়েছে। কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য, আবার কেউ বলেছে যে আমরা জামাতেরই বি টিম, জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি, জামাতের সুদিন আসলে আবার ফিরে যাব। তো এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের বি টিম কিনা আমরা, হ্যাঁ, বা সরকারের সৃষ্ট কিনা আমরা, সেটা কিন্তু আমরা তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম। এবং এরপর আপনারা দেখেছেন আমরা সংগ্রাম করেছি, আমাদের নিবন্ধন পাইনি, আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয় নাই, আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি, এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি। আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে, আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না, আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না, আমরা সম্পূর্ণভাবে একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল। এবং আমি মনে করি যে আমাদের এই 4-5 বছরের যে পথ চলা, এখানে সবাই এটা বুঝেছে যে এবি পার্টি একটা ইনক্লুসিভ ফর্মের দল, কোনো মতাদর্শিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না। তাদের অভিমুখ, যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে, যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা গণবিপ্লব, এই অভিমুখটাই আমাদের রাজনীতি ছিল। ফলে আপনি দেখবেন যে এখন অনেকেই আমাদের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন, অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং ইভেন একটা ছোট্ট স্মৃতির কথা বলি, সেদিন একজন বামপন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো, উনি অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন। তো তাকে আমি বললাম যে ভাই, আপনারা তো আমাদেরকে কখনোই সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন, বিষয়টা কি? উনি তখন আমাকে বলেছেন যে দেখেন, 5 তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আপনাদের ব্যাপারে আমাদের আর কোনো কনফিউশন নাই। বলেন। আসলে 5 তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই, এটা অনেকে বলতেছেন, এইটা আসলে কেন আপনি বলবেন? যে মানে আপনাদের এইটার কারণটা কি? যেমন ধরেন, আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি আসলে প্রধান ব্যক্তি জনাব তাজুল ইসলাম, তিনি 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 অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালে আসলে মানে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন, মানে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন। মানে এটা কেন? মানে হোয়াট ইজ দ্য ম্যাজিক বিহাইন্ড ইট? মানে আপনারা এবি পার্টির তো অতটা গুরুত্ব থাকার কথা না, মানে যেটি বলা হয় যে এখানে কোনো ম্যাজিকের বিষয়টা না। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে যেই ট্রাইব্যুনালটা হয়েছে এবং যে ট্রাইব্যুনালটার ব্যাপারে অনেকের নানা ধরনের অবজারভেশন আছে, যে এটা ট্রাইব্যুনালটা প্রপারলি গঠন করা হয় নাই, এখানে অনেক আইনি জটিলতা বা দুর্বলতা আছে। তাজুল ইসলাম সাহেব কিন্তু এই ট্রাইব্যুনালের অপোজিট পার্টে, উনি একজন খুবই টপ প্রসিকিউটর ছিলেন গভর্নমেন্টের বিপক্ষে। তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্মের কথাগুলো তখনও বলেছেন, পরেও বলেছেন। ফলে যেটা আমরা দেখেছি যে তাজুল ইসলাম সাহেব যেহেতু এই ট্রাইব্যুনালের ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে, ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে, তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা, তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত। তো ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে যখন আগ্রহ প্রকাশ করা হলো, তখন কিন্তু আমরা দলীয়ভাবে বসেছি যে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের গভর্নমেন্টের এত হাই প্রোফাইলে আমরা পার্টিসিপেট করব কিনা। তখন আমাদের দলে কিন্তু এটা নিয়ে ডিবেট হয়েছে, কেউ বলেছে যে না, এটা উচিত হবে না, কেউ বলেছে এটা ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট করার মতো। এটা আপনারা দলের মধ্যে আলোচনা করে করছেন, কিন্তু আপনারা একটা কথা নিয়ে দর্শকরা যেহেতু মন্তব্য করছেন, মঞ্জু ভাই, আমি এইটা নিয়ে রনি ভাইয়ের একটা মন্তব্য শুনতে চাই, জাস্ট একটা মন্তব্য, আপনি কন্টিনিউ করবেন। রনি ভাই, আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে ধর্ম ছাড়া একটি বা ধর্মকে প্রাধান্য না দিয়ে একটি রাজনৈতিক দল করার যে এবি পার্টি, সেটি কি বাংলাদেশের লোকেরা মেনে নিবে, মেনে নিচ্ছে বা পছন্দ করছে, বা এটা কি তাদের জন্য একটা স্মার্ট মুভ ছিল? আপনি যদি 1-2 লাইন একটু বলতেন যারা এই দলটি করছেন। না, প্রথমত আমি এই দলটার একেবারে গঠনের প্রথম দিন থেকে বা তারও আগের থেকে এদের ইন্টারনাল অনেকগুলো মিটিং আমার সঙ্গে হয়েছে। তাজুল সাহেব আসছে, মঞ্জু সাহেব আসছে, বা আমরা বসছি একাধিকবার। এবং উনি যখন জামাতে ছিলেন তখনও জামাতের পক্ষ হয়ে ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে। মূলত আমি
আওয়ামী লীগ করলেও জামাত ঘরানার যারা লোকজন ছিলেন, ইনক্লুডিং জামাতের আমির থেকে শুরু করে যারা সেক্রেটারি জেনারেল, তাদের সবার সঙ্গে যে কোনো একটা ব্যাপারে তারা আমার সঙ্গে মত বিনিময় করতেন। তো মূলত মঞ্জুর সাহেবরা যে এবি পার্টি করেছেন এটার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না, আমি নিজে এটা সাক্ষী। তারা আসলে জামাতের যে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন একটা ধ্যান ধারণা করার চেষ্টা করেছেন। ওকে, ছিল না বলছেন, ছিল না রনি ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। মঞ্জু ভাই পরে বলবেন যে তাকে কথা বলতে কম দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয়, ছিল নাটা কি অতীত হিসেবে আপনি ছিল নাটা বলছেন, যে মানে এটা কি এখন ভণ্ডামি আছে এটা মিন করছেন নাকি? না, প্রথমত যে পরবর্তীতে যখন দেখা গেল যে আসলে 1 বছর 1.5 বছর তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, এবি পার্টির সঙ্গে অনুষ্ঠানে দাওয়াত করেছে গেছে, কিন্তু আমি আসলে আমার ব্যস্ততার কারণে মূলত তাদের কোনো অনুষ্ঠানও যেতে পারিনি। তারা অ্যাজ এ গেস্ট হিসেবে অন্য সবাইকে দাওয়াত করেছে, আমাকে দাওয়াত করেছে, বিএনপি লোককে দাওয়াত করেছে, কিন্তু আমি যাইনি। তাহলে ইন্টারনালি তাদের যে ভিতরে আসলে কি ধরনের রসায়ন ঘটছে, তারা কি সরকারের ডিজিএফআই টাকা দিয়ে পার্টি করেছে, না এসালামের টাকা দিয়ে পার্টি করেছে, না জামাতের টাকা দিয়ে করেছে, না মঞ্জু ভাইরা নিজেদের মানে শেষ সম্বল, তাদের একটা সব মিলে একটা বোধহয় ব্যবসা বাণিজ্য ছিল, তো সেখানে সম্বল দিয়ে তারা পার্টি করেছেন কিনা এটা উনরা ভালো বলতে পারবে। আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনতে চাইবো যে মঞ্জু ভাই, আমাদের কাছে মানে বলে না কোনো একটা গুজবই আপনি বলি এখন পর্যন্ত, যেহেতু এটা আপনি ভালো বলতে পারবেন, যে জামায়াতের সাথে যেহেতু বিএনপির সম্পর্ক খারাপ, সেহেতু বিএনপি এইবার আপনাদেরকে ব্যাক করতেছে যে জামায়াতের অ্যান্টিডোট হিসেবে। এই ব্যাপারটা কি ঠিক? আপনারা কি বিএনপি ব্যাকড পার্টি এখন? আওয়ামী লীগ আপনাদের তৈরি করলো, এখন বিএনপি ব্যাকড, এরকম কিনা ঘটনাটা? দেখেন, যে যাই বলুক, আমাদের নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমরা খুশি। কেউ বলছে আওয়ামী লীগ ব্যাক, কেউ বলছে বিএনপি ব্যাক, মানে আমরা গুরুত্ব পাচ্ছি, এটা হচ্ছে আমার কাছে সন্তুষ্টির ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, বিএনপি কিন্তু আমাদের কোনো প্রোগ্রামে আসতো না, এবং আপনি যদি দেখেন, আপনি খেয়াল করবেন যে এই বিগত সরকারের সময়ে একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত বিএনপি আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে পর্যন্ত আসে নাই। ইভেন আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠানেও বিএনপি উইশ করতে আসে নাই। ইভেন আমি আপনাকে বলি, এই গোলাম মাওলা রনি ভাই আমাদের কোনো প্রোগ্রামে আসেন নাই, এই কারণে যে উনি বিএনপি দলের একজন, মানে যেহেতু ইলেকশন করেছেন, সেই কারণে না, সেই কারণে মঞ্জু ভাই আসেন নাই কারণ আপনি কিংস পার্টি, আওয়ামী লীগ আপনাদেরকে তৈরি করেছিল, সেইখান থেকে আসেন নাই। না না, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে বিএনপি আসে নাই যে জামাতের সাথে তাদের যে এলাই আছে সেই সম্পর্কটা নষ্ট হবে, এই কারণে আসেন নাই। দ্বিতীয় হচ্ছে বিএনপি কখনো আমাদেরকে মানে গভর্নমেন্টের এলাই হিসেবে এটা চিন্তা করেন, আমাদেরকে খুব ভালোভাবে ওনারা বলেছেন যে দেখেন, আপনাদের মুভটাকে আমরা পছন্দ করি, আপনারা ভালো করেছেন, কিন্তু জামাতের সাথে যেহেতু আমাদের একটা রিলেশনশিপ আছে, সো আমরা সেটাকে নষ্ট করতে চাই না, এটা ওনারা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমরা ওইটাকে খুব মাইন্ড করি না। আমরা মনে করি যে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা গতানুগতিক রাজনীতির সাথে কেন অযথা বাগড়া দিব, যা তাদের সাথে বিএনপি জামাতের একটা বোঝাপড়া আছে সেটা থাকুক। তো আমরা কিন্তু কারো যে আপনি দেখেছেন যে বিএনপির ভাব, মঞ্জু ভাই বিএনপির ভাব এবি পার্টির উপর, সেটা কি চেঞ্জ হয়েছে? এখন কি বিএনপি আপনাদের সাথে যোগাযোগ রাখতেছে? বিএনপির সাথে আমাদের আগেও যোগাযোগ ছিল, এখনো যোগাযোগ আছে। আসতো না তো জামায়াতকে সন্তুষ্ট করার জন্য তো আসতো না, এখন কি জামায়াতকে? বিএনপির সাথে জামাতের সাথে যেহেতু তাদের একটা সম্ভাবনা ছিল এবং আভ্যন্তরীণ যোগাযোগ ছিল, সম্পর্ক নষ্টের বিষয়টা তারা আমাদেরকে যেটা জানিয়েছে, বিএনপি নেতারাই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে জামাতের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। আমাকে মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন যে জামাতের নেতারা তাদেরকে গিয়ে অনুরোধ করেছে যে আমাদের অনুষ্ঠানে যাতে তারা না আসেন। সেজন্য বলছি, এগুলো নিয়ে আমি কিন্তু আমাদের কিন্তু মান অভিমান ছিল না, কারণ আমরা এটা বাংলাদেশের রাজনীতির একটা গতানুগতিক পথ হিসেবে জানি। আমি এইটাই জানতে চাইতেছি মঞ্জু ভাই, এই 5 আগস্টের পরে কি সিনারিও চেঞ্জ হয়েছে? বিএনপি নিজের থেকে এখন আপনাদের সাথে আসাটা লাইক করতেছে? আপনারা বিএনপির সাথে ঘনিষ্ঠ হয়েছে? বিএনপিকে এখন আমরা যখন কোনো অনুষ্ঠানের দাওয়াত দিই, তারা আসছেন, তারা বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মতামত বিনিময় করছেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমরা বলেছি আমরা কোনো জোটে যাব না, আমরা বিএনপির সাথে জোটে নাই। আগেও বিএনপির সাথে যে একটা জোটের বিষয়, আওয়ামী লীগ তো আগে এক ফর্মুলা আবিষ্কার করছে মঞ্জু ভাই, জোটে যাইতে হয় না, ওই ভাগাভাগি টেবিলের নিচে এমনিও হইতে পারে, এরকম কোনো কিছু কি? আওয়ামী লীগের ফর্মুলা খারাপ না, কিন্তু জোটে যাইতে হয়। আমার কথা হচ্ছে, শুনেন খালেদ ভাই, আন্ডার টেবল পলিটিক্স বাংলাদেশে হয়, বহু আপনার ফোন আলাপ রেকর্ড ফাঁস হয়। আমরা তো চ্যালেঞ্জ করছি, আমরা তো চ্যালেঞ্জ করেছি বারবার যে এবি পার্টি কোন আন্ডার টেবিল কিছু করছে কিনা। এই যে রনি ভাই যে বললেন না যে অমুকের টাকা তমুক কোম্পানির টাকা দিয়ে হচ্ছে কিনা,
হ্যাঁ, আপনারা চ্যালেঞ্জ দিলাম তো, আপনারা আমাদেরকে কোনো না কোনো ক্লুতে প্রুফ করেন আচ্ছা যে আমরা কোনো এজেন্সির টাকা না, না। রয়েছে কিনা, না, কারোর না, সাথে মঞ্জু ভাই, লেনদেন হয়েছে কিনা। আমি এটা তো আমরা খোলামেলা ভাবে চ্যালেঞ্জ দিয়েছি। মঞ্জু ভাই, আমি মনে করি যে আপনার কথাই যথেষ্ট। আমরা চ্যালেঞ্জের ব্যাপারটা নিশ্চয়ই সময় এটা দেখবে। আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, এরকম একটি কথা বলেছিলেন সরকারের আইন উপদেষ্টা। এই বক্তব্যকে সমর্থন করেন কিনা? 68,000 দর্শক ভোট দিয়েছেন, শতকরা 66% মনে করেন যে তিনি ঠিক বলেছেন, অর্থাৎ সমর্থন করছেন, শতকরা 33% মনে করছেন যে তিনি ঠিক করছেন না। রনি ভাই, আপনাকে আমি জানি না, আপনাকে একটু অপ্রিয় প্রশ্ন আপনার হতে পারে কিনা, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে বিএনপি জোট ঘোষিত প্রথম প্রার্থী হিসাবে একরকম মনোনয়ন পেলেন ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। 2018 সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন, এটা একটা বার্তা ছিল। এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে সাহায্য করার জন্য ছাত্রলীগ, ছাত্রদল, যুবদলকে বলা হয়েছে? জি রনি ভাই। না, আমার আসলে স্থানীয় যে বিএনপি, জেলা বিএনপি বা উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, 2018 সালে ওই যে নির্বাচন করে আমি আসছি, এরপর আমার কোনো যোগাযোগ নেই। ওখানে বিএনপির আরেকজন প্রার্থী, মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত 4-5 বার সেই ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে, তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল। তো আমার মামার শ্বশুরের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে ইমিডিয়েট রানিং মেট আছেন, হ্যাঁ, তো ওখানে যেটা আছে সেটা হলো সেকেন্ড হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন। মূলত তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাকে, হাসান মামুনকে আর শাহজাহান খান সাহেবকে। পরবর্তীতে বাকি 2টো উইথড্র করে আমারটা কনফার্ম করা হয়। এরপর আমি আর আসলে এলাকাতে যাইনি। এগুলো 1। 2 নম্বর হলো, আমার সঙ্গে 2019 সনে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খোলামেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। তো উনি খুব অবাক হয়ে যায়, আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসলেন? এর কারণ হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসতো, আমরা যতটুকু জানি শেখ হাসিনা, শেখ রেহানা খুব ভালোবাসতো। আমি বললাম যে দেখুন, আসলে আমি আওয়ামী লীগ দ্বারা অপমানিত হয়েছি, এটা হলো মূল ব্যাপার। আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোনো একটা দল করা বা সেই দল দাস হওয়া, এটা আমার আসলে প্রয়োজন নেই, বা আমার এই ধরনের মন মানসিকতাটা নেই। আই টক উইথ হিম ইন 2019, একেবারে নির্বাচনের পরপরই। তো এই গেল 1। 2 নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি, কেন আসছি আমি নিজেও জানি না, আপনি ডেকেছেন এই জন্য আসছি, অথবা আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি, হোয়াটএভার মেবি। এবং আমার আসলে বিএনপির কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ওই সালেহ সাহেব নামক একজন সাংবাদিক আছেন, ইত্তেফাকের ল রিপোর্টার, উনি টেলিফোন করলেন, বললেন, তারপরে শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 2-3 দিন ভাবলাম, এরপর বললাম ঠিক আছে, লেটস ট্রাই, অপরচুনিটি একবারই আসে, দেখি কি হয়। তো যা হোক, এরপরে গেলাম। তখন আমি তারেক রহমান সাহেবকে বলছিলাম যে ইট মে বি মাই লাস্ট ইলেকশন। হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, এই পর্যন্তই আমি কৃতজ্ঞ এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি কোনো পদ চাই না, পদবি চাই না, এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর। এটা কিন্তু আমি তাকে 2019 সনে জানিয়ে দিয়েছি। এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি, তারেক রহমান সাহেব জানেন, দলের হাইকমান্ড জানেন। এখন নুরুল সাহেব আছেন বা উপজেলা নির্বাচন আছে, এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি বা আমি নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, মানে এবং আমার যারা সমালোচনা যারা করছেন, মানে আমাদের এদের চিন্তা চেতনা কর্মের মধ্যে, সফলতার মধ্যে এতটা পার্থক্য, মানে মূল ব্যাপার হলো যে আমিও তাদেরকে বুঝতে পারি, বিকজ ওই বয়সটা ওই সময়টা আমার ছিল। কিন্তু আমার যে লেভেলটা, সেই লেভেলটা যারা গালাগালি করছে, যেখানে তো সবাই নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার, একটা নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার, ইলেকশন করাটা বিশাল ব্যাপার। কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো বহু আগে, বংশ পরম্পরায়, এটা আমি দেখেছি যে, এবং এখন যে প্রেক্ষাপট আসছে, একজন রাজনীতিবিদ যারা হয়নি, মঞ্জু ভাই এমপি হননি, তার হয়তো একটা ধারণা থাকতে পারে দেখি কেমন হয়। আমি তো হয়ে দেখেছি, এর মধ্যে নাথিং ইন্টারেস্টিং, এর মধ্যে কোনো ইন্টারেস্টিং নাই। একবার হলেও, 10 বার 20 বার হলেও এই সমাজে সেই 71 থেকে এই পর্যন্ত কোন একজন সংসদ সদস্যকে মানে তার জীবনে দুর্ভোগ দুর্দশা, সেই তুলনায় যে সফলতা দেখে কেউ মানুষ আসবে। আমার এমনি অন্তত পক্ষে এমপিগিরি করা ছাড়া, তারপরে সে রাজনীতি করা ছাড়া আরো অন্তত 10টা ভালো কাজ আছে, যেটা করে আমি সময় কাটাতে পারি।
ট্রু, খুবই সত্য কথা। কিন্তু রনি ভাই, এর মধ্যেও যে কারো জন্য কোনো একটা ফল টক, ব্যাপারটা ওরকম না তো? না, ওরকম টক যদি হতো, জাস্ট আপনি আমাকে 2018 সন থেকে এই পর্যন্ত দেখেন, 2018 সন থেকে এই পর্যন্ত দেখেন যে আমি কখনো বিএনপির কোন একটা অনুষ্ঠানে আমাকে কেউ কখনো দেখেছি কিনা। এখানে মঞ্জু সাহেব আছেন, তার কাছে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, একেবারে পারিবারিক পর্যায়ে, অনেক আগের থেকে। এবং দেখেন, আমি একটা আজ ওনাকে খোঁটা দিয়ে বলছি, উনি, আমি যখন সংসদ সদস্য তখন ওই উনাদের উনি জামাতের একজন নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন। এদের কাজই ছিল এই বিভিন্ন মানুষকে উপহার দেওয়া এবং ওই কিছু টাকা পয়সা দেওয়া। তো উনি একবার আমাকে টেলিফোন করে কিছু টাকা দিতে চাইলেন, তো আর উপহার দিতে চাইলেন। তো আমি বললাম যে ভাই, আপনি এগুলো কেন বলছেন? তো এই টাকা দিয়ে আমি কি করবো? তো বলে আপনি জাকাত দিবেন। তা আমি বললাম যে আমার তো জাকাত দেওয়ার যথেষ্ট অর্থ আছে, আমি রিচ ম্যান। আপনি জিজ্ঞেস করে দেখেন 2010 সনে আমি তাকে এই কথাটা বলেছি। উনি সেমাই পাঠিয়েছেন, টাকা দিতে চেয়েছেন, কোন রাজনীতিবিদ গোলাম মোল্লা রনির মতো তাকে উত্তর দিয়েছে? জিজ্ঞাসা করেন আল্লাহর ওয়াস্তে। নো ওয়ান। না মঞ্জু ভাই, এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা একজন এমপি সাহেবকে, তাও সিটিং এমপি, যে দল ক্ষমতায় আসে তাদেরকে, মানে এটা আমরা শুনবো, খুবই ইন্টারেস্টিং। মানে রনি ভাইয়ের সাথে কথা বলে খুবই ইন্টারেস্টিং ইনসাইট শোনা যায়, এটা খুবই ইন্টারেস্টিং। আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই, আপনি শেষ করেন প্লিজ, তাহলে আমরা মঞ্জু ভাইয়ের কাছে যাই। আমি বললাম যে দিস ইজ দ্য থিংস। আমি যখন আওয়ামী লীগে ছিলাম, আমার এই হাত ধরে 2009 সনের 10 ওবায়দুল কাদের সাহেব বলতেন যে রনি নেত্রী, তোমার কথা শুনে আমার কথাগুলো একটু মাঝে মধ্যে বইলো। তুফাইল সাহেবের মতো লোক হাত ধরে বলতো যে রনি আমার খবর কি। আমির হোসেন আমু জিজ্ঞাসা করে দেখেন, বলতো রনি আমার খবর কি, তুমি তো জানো সমস্ত কিছু। আই ওয়াজ এনজয়িং দ্যাট পার্ট আওয়ামী লীগে। কিন্তু এটাকে আমি সেল করেছি, এটাকে আমি কখনো আমার নিজের কাজে ব্যবহার করেছি, ব্যবসার কাজে ব্যবহার করছি, প্রভাব করছি, আমার শত্রু বলতে পারবে না। সিমিলারলি দেখেন 2011 সন থেকে, মানে 18 সন থেকে এখন পর্যন্ত টিল টুডে, আওয়ামী লীগ না, বিএনপির এমন কোন শীর্ষ নেতা নাই যারা আমাকে ভালোবাসেন না, সম্মান করেন না, মর্যাদা দেন না। এবং আমি যদি একটা টেলিফোন করি, এই ফোন ধরবেন না বা কল ব্যাক করবেন না, বিএনপিতে এরকম কোন শীর্ষ নেতা নেই, এই আপনার অনুসারে বলছি। কিন্তু দেখেন, এত সুসম্পর্ক থাকা, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ সবার সঙ্গে এরকম সম্পর্ক থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বিএনপির অফিসের একটা কমিটির জন্য, আমার নির্বাচনী এলাকার একজনের একটা পদবীর জন্য, কোনো কিছুর জন্য আপনি বিএনপির যে কোনো লোকে জিজ্ঞাসা করেন বিজ্ঞাপন দিয়ে যে আমার পক্ষ থেকে একটা ফোন গেছে কিনা বা কোনো তৎপরতা গেছে। রনি ভাই, আপনাকে ধন্যবাদ। রনি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। মঞ্জু ভাই, প্রথম কথা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ লোক এবং স্বয়ং এমপি সাহেবকে টাকা এবং এটা দেওয়া হয়েছিল, এটা একটা কি মানে চলের মধ্যে ছিল, বা এটা স্বাভাবিকভাবে এটা দেয়ই হয় সবাইকে? রনি ভাই যে কথাটা বলেছেন, আসলে কিছুটা একটু পার্থক্য করে বলেছেন, কিছুটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। আমার যতটুকু মনে পড়ে যে উনার কোন একটা সাহায্য সংস্থা থেকে কুরবানি উপলক্ষে দুস্থ লোকদের জন্য কুরবানির বাবদ কিছু পশু, মানে গরুর ব্যাপারটা এসেছিল। তো যারা পাঠিয়েছে তারা রনি ভাইয়ের সামহাও ভক্ত ছিলেন। তো তারা আমার সাথে কমিউনিকেট করেন যে রনি ভাইকে যখন আমি এটা জানাই, রনি ভাই বলছে, ভাই আমি তো এমনিতে এগুলাতে করি, এটা আমার দরকার না। তখন রনি ভাইকে আমি বলেছিলাম, তাহলে ঠিক আছে, আপনার নামে আমরা একটা কাজ করতে পারি, সেটা দুস্থ সাংবাদিকদের জন্য আমরা এটা করতে পারি। তখন রনি ভাই এগ্রি করেছিলেন। রনি ভাই এটা মনে থাকার কথা, দুস্থ সাংবাদিকদের জন্য আমরা ওই ওনার যে অ্যালোকেশন ছিল ওটার গরুটা কুরবানি দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি জামাতের পক্ষ থেকে না, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে। তো রনি ভাই আজকে উনার কিন্তু প্রচুর জামাতের ফ্যান আছেন, উনি আজকে এটা বলে কিন্তু জামাতের লোকদের ফ্যান বেস কিন্তু কমে যাবে রনি ভাই। আচ্ছা মঞ্জু ভাই, আমরা প্রশ্নটা করি, জামাতের ফ্যান ব্যাপারটা নিশ্চয়ই জামাতের ফ্যানরা দেখবেন। আমি যেটা প্রশ্নটা করতে চাই, আপনি সম্প্রতি প্রথম আলো থেকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, আপনি বলেছেন যে একটি জনমত তৈরির বিষয় আছে। আপনি জনমত তৈরির বিষয় আছে বলছেন, আপনার কাছে কি মনে হয় না যে এই জনমত 5ই আগস্টই অলরেডি তৈরি হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আর কি অপেক্ষা আপনি করছেন? আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা কথা বলেছি যে একটা পাবলিক হিয়ারিং শোনার জন্য। অর্থাৎ আওয়ামী লীগ এই গত 15 বছর ধরে, এর আগে তো আছেই, ধরেন আমরা যেটা ছোট ছিলাম 71 থেকে 75-এ নানা কথা আমরা শুনেছি।
কিন্তু সেই জিনিসগুলোর ডকুমেন্টারি এভিডেন্স খুব কম আছে। না, আমরা যেটা বলতে চেয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা এমন ভাবে করা উচিত যে কারা কারা আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, ধরেন যে সমস্ত ছাত্ররা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত নারীরা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত রাজনীতিবিদেরা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত পুলিশ অফিসাররা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত নানা পেশাজীবীরা ক্ষতিগ্রস্ত, এখন পর্যন্ত তারা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে, এটা কোনো আইনগত প্রক্রিয়া হবে না, এটা হবে একটা পাবলিক ডকুমেন্ট যে একটা রাজনৈতিক দল কিভাবে ফ্যাসিবাদের একটা প্রবক্তা হয়ে যায়, ফ্যাসিবাদের কণ্ঠ হয়ে যায়, একটা গণতান্ত্রিক কণ্ঠ, একটা স্বাধীনতা যুদ্ধের। মঞ্জু ভাই, আপনারা এই কথাটা বলছেন একটা কথার কথাই তো, তাই না? মানে আপনারা কতজন লোকের হিয়ারিং নেবেন, কিভাবে হিয়ারিং নেবেন? না, কথার কথা না, আমরা অলরেডি একটা প্রস্তাব দিয়েছি এবং আমি খুব হোপফুল, খালেদ ভাই, আমি খুব হোপফুল যে গভর্নমেন্ট এটা করবে। একটা আমরা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করতে বলেছি এই জন্য যে মানুষের মনে, আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা যাদের শুধু আইনের পর্যায়ে না থাকে, শুধু রাজনৈতিক ভাবে না হয়, রাজনৈতিক, সামাজিক, একেবারে সাংস্কৃতিক ভাবে আওয়ামী লীগের যে জেনুইন জায়গাটা কেউ যাতে কখনো বলতে না পারে যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা অবিচার করেছি। সেটেলড একটা ইস্যু নিয়ে স্বাভাবিক ফৌজদারি জায়গা থেকে আপনারা এটা নিয়ে রাজনীতি কেন করতে চাচ্ছেন? আওয়ামী লীগকে যে বিতাড়িত করা হয়েছে, শেখ হাসিনা এত সাংঘাতিক রকমের সংবিধান, এত সাংঘাতিক রকমের সবকিছু নিয়েও এই দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। যদিও রনি ভাই পালিয়েছেন এটি বলতে চান না, নাকি বলেন আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তো এটা তো সত্যি। এটাকে আর আপনি জনগণের আর কি ম্যান্ডেট এর মধ্যে চান আপনি? আমি এটা এই জন্যই লাগবে ভবিষ্যতের প্রজন্ম এবং ভবিষ্যতে কোন রাজনৈতিক দল যাতে এইভাবে ফেসিবাদের যেই চরিত্রে আবির্ভূত হতে না পারে। আপনাকে একটা মনে রাখতে হবে, আমরা কেন হিস্ট্রি পড়ি, আমরা কেন সিরাজউদ্দৌলার কাহিনীটা এখনো পড়ি, এখনো কেন সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, তারপরে কেন সিরাজউদ্দৌলা আমাদের জন্য ইন্সপিরেশন, কেন এখন আমরা লক্ষণ সেনের পলায়নটাকে আমরা স্মরণ করি। এই হিস্ট্রিটা সাংস্কৃতিক ভাবে, আপনাকে আমি বলি খালিদ ভাই, আমাদের দেশে কি আইন করে মীর জাফরকে বেঈমান হিসেবে আমাদের কোন সংবিধানে বা কোন আইনে লেখা হয়েছে? হয় নাই। এটা সাংস্কৃতিক ভাবে হয়েছে যে মীর জাফর নামটা কেউ এখনো লিখে না। এই কালচারাল বিষয়টাকে আমরা তুলে আনতে বলেছি যে কালচারালিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যে কালচারালিও যাতে মনে করে আওয়ামী লীগ সেটার জন্য তো আর হিয়ারিংও দরকার হয় না, আওয়ামী লীগ মানে হচ্ছে একটা খুনি। মঞ্জু ভাই, সেটার জন্য তো আর হিয়ারিং দরকার হয় না, আইনগত এটার মধ্যে পলিটিক্সটা আমি বুঝতে চেষ্টা করতেছি। সত্যি মঞ্জু ভাই, আসলে এত তর্ক আপনার সাথে আমি করতাম না, আমি পলিটিক্সটা বুঝতে চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে বাংলাদেশে 15 বছর ধরে ভোট দেয় নাই, না করছে, বিভিন্নভাবে ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করছে, এইটা জনগণ একরকমভাবে ব্যাপারটা সেটেল, অ্যাটলিস্ট মেজরিটি জনগণ আওয়ামী লীগের কিছু সাপোর্টার সবসময় থাকবে। এইটার মধ্যে আর হিয়ারিং করে আপনারা কি অর্জন করতে চাচ্ছেন সেটা আমি একটু বুঝতে চেষ্টা করতেছি। না, এইটা তো ধরেন আমরা এই জেনারেশন দেখছি, এই জেনারেশনের কাছে এস্টাবলিশ, কিন্তু ফিউচার জেনারেশনের কাছে কি থাকবে? আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন পাকিস্তান কিন্তু একটা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে অর্জিত রাষ্ট্র। তো সেই রাষ্ট্রের মধ্যে অল্প কিছুদিনের বৈষম্য, 47 থেকে আপনার 71-এর মধ্যে যে বৈষম্যটা আমরা ভোগ করেছি, এই বৈষম্য আকারে আমাদের ভাষা আন্দোলন, আমাদের এই যে বৈষম্যটা তারা পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে, সেটা কিন্তু সেইভাবে উঠে এসেছে বলেই এই জায়গায় একটা স্পষ্ট ভেদরেখা তৈরি হয়েছে যে ওরা এবং আমরা। এজন্য আপনাকে এই সামাজিক যুদ্ধটা করে আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের নাম করে এরকম একটা ভেদরেখা আবার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? ধরেন আওয়ামী লীগ গত 15 বছরে 17 বছরে অনেক অন্যায় করছে, অত্যাচার করছে, ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, শেখ হাসিনার তার জন্য বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের সবার বিচার হওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগের যে বয়ানগুলি সেগুলির একটা এন্টিথিসিস দাঁড় করানোর একটা চেষ্টা, সেইটা করা হচ্ছে সেই বয়ানগুলির মাধ্যমে। এবং এটা একটা, আপনার কাছে কি মনে হয়, একটা অপচেষ্টা না? আওয়ামী লীগ করছে বলেই সব জিনিস খারাপ হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না। না, বিষয়টা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার প্রত্যেকটা কথা, আওয়ামী লীগ নেতাদের প্রত্যেকটা বয়ান তারা কিন্তু করেছে কিসেকে সামনে রেখে? তারা মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে তারা 2000 ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে যার বয়স 50-এরও কম। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে তারা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে সেটার জন্য তো মুক্তিযুদ্ধের চেতনা দায়ী হতে পারে না, সেটার জন্য তো আওয়ামী লীগ দায়ী, সেটার জন্য তো মুক্তিযুদ্ধের চেতনাই তো আওয়ামী লীগ ফলো করে না। না না না, আমরা সেটাই বলছি, আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক চেতনাটাকে আফোর্ড করার জন্য এই কাজটা করতে হবে। আওয়ামী লীগ এখন তো ব্যাপারটা দাঁড়াইছে যে মুক্তিযুদ্ধ শব্দটাই, আপনি দেখেন এখন ব্যাপারটা দাঁড়াইছে যে মুক্তিযুদ্ধ শব্দটাকে একটা প্রতিপক্ষ উই আর দে করার একটা চেষ্টা করা হচ্ছে। এইটা কেন?
এবং আপনারাও একটা বয়ান দিতে চেষ্টা করতেছেন। পৃথিবীতে তো সাদা এবং কালো, আলো এবং আঁধার, ন্যায় এবং অন্যায়, সাম্য এবং বৈষম্য, এই দুইটা জিনিস তো মানে চিরস্থায়ী ভেদরেখা। এই জন্য আওয়ামী লীগ যে বৈষম্যের প্রতীক, এটা তো এবারে মানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেটা বলছি এটাকে কালচারালি, পলিটিক্যালি, আওয়ামী লীগ মানে আমি জানার জন্য করছি, আওয়ামী লীগ 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের কৃত অপরাধের জন্য আওয়ামী লীগের 1971 সালের অবস্থান কি বাতিল হয়ে যায়? না, বাতিল তো হবে না। আপনি ভালো করে বুঝেন, আমাদের পজিশনটা বুঝেন। আমরা বলছি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, তিনি বাকশাল কায়েম করেছেন, তিনি জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছেন। তার শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে। শেখ হাসিনা এরশাদ বিরোধী আন্দোলনের, গণতন্ত্র আন্দোলনের নেত্রী ছিলেন। 90-এ আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছেন। আমরা এই বয়ানটা এস্টাবলিশ করতে চাই। এই জন্য আপনি খেয়াল করার কথা, ইমিডিয়েটলি জামাতের পক্ষ থেকে জামাতের আমির বলছেন যে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেওয়ার কথা, যেটা নিয়ে কথা উঠেছে। বিএনপির ব্যাপক সমালোচনা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, এই কথাটা নিয়ে। আমরা কিন্তু এই জায়গায় বলেছি যে আমরা আওয়ামী লীগের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আইনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চাই। মানে কোনো আবেগ প্রসূত না, একদম জাস্টিফাইড হয়েছে। আওয়ামী লীগ যাতে সম্পূর্ণভাবে তার গণতান্ত্রিক এবং আইনগত ন্যায় বিচারটা সে পায়। তার ন্যায় বিচারই হচ্ছে, আমি আমার উদাহরণ হিসেবে সবসময় আপনাকে বলি, আপনার সন্তান যদি কারো মেয়েকে ধর্ষণ করে, কারো বাড়িঘর লুটপাট করে, আপনার একটা সন্তান হিসেবে তার প্রতি মমত্ববোধ, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় আইন বা তার নৈতিক অধঃপতনের জন্য তার শাস্তি। আপনি কি করবেন? আপনি তাকে নিশ্চয়ই আইনের হাতে তুলে দিবেন। আবার হয়তো তার সন্তানের জন্য হয়তো আপনি চেষ্টাও করবেন যে সে যদি একটু ভালো পথে ফিরে আসে। জাস্টিফিকেশন হচ্ছে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়। রনি ভাই, আমি আপনার কাছে প্রশ্নে পরে আসছি। আপনি কি 90 সেকেন্ডের মধ্যে একটু এই ব্যাপারে একটু মন্তব্য করবেন, যে এই বিষয়গুলি নিয়ে আসলে মঞ্জু ভাই মন্তব্য করলেন, আওয়ামী লীগের অবস্থান, বিএনপি, জাতীয় পার্টি, 71 মুক্তিযুদ্ধ? না, মূলত তিনি একটা রাজনৈতিক দলের, এখন আলোচিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, মানে সদস্য সচিব। তার ভিন্ন মত থাকতে পারে এবং তিনি যে বক্তব্যটি বলতে চেয়েছেন, আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন, আইনগত ভাবে নয়। তারপরে তিনি আওয়ামী লীগকে সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন, কৃষ্টি দ্বারা, কালচার দ্বারা তিনি মোকাবেলা করতে চাচ্ছেন। তো এটা আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখছি না। আপনি পলিটিক্স করে আওয়ামী লীগকে খারাপ, মানে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে তারা মেট্রো রেল করেছে। আপনি যদি বলতে পারেন যে মেট্রো রেলটা দিয়ে 3টে মেট্রো রেল হতো, মঞ্জু ভাইরা যদি আওয়ামী লীগের লোকজন বলছে আমরা পদ্মা ব্রিজ করেছি, যদি তাদের লোকজনকে বিশ্বাস করানো যায় এটাতে 4টে পদ্মা ব্রিজ করা যেত, তোমরা বাকি টাকা চুরি করেছো। তারপর যদি আওয়ামী লীগের লোকজন বলে আমরা রূপপুর, মানে এই যে জিনিসগুলো, মানে আমিও যে জিনিসটা প্রচার করে যাচ্ছি সেটা হলো যে কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করে, গোলা বারুদ ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে কোনো রাজনৈতিক মতাদর্শ দল এমনকি মানুষের বিশ্বাসকে বন্ধ করা যায়। কিন্তু রনি ভাই, আপনি দেখেন, আপনি খুব ভালো জায়গায় এসেছেন যে রাজনৈতিক কৃষ্টি বা সংস্কৃতিকে আসলে একটা পাল্টা কৃষ্টি বা সংস্কৃতি দেওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের পাল্টা কৃষ্টি বা সাংস্কৃতিক বয়ান চালু করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা একটা দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, আমাদের কৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। সেটাকে আওয়ামী লীগের জিনিস ধরে নিয়ে আমরা অনেক সময় আমাদের যে মানে একটা অসাম্প্রদায়িক একটা অবস্থান, আমাদের যে একটা গণতান্ত্রিক অবস্থান, সেই অবস্থানটা ভুলে যাচ্ছি। সেইটা কি মানে একটা মনে হয় কিনা আপনার? না, আমার এটা মনে হয় এটা এর জন্য আসলে আমরা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, দুটো রাজনৈতিক দলই দায়ী বিভিন্ন সময়টিতে। যেমন আমাদের দেশে দেখেন একটা সময় জারি ছিল, সারি ছিল, ভাটিয়ালি ছিল। এখন এইগুলোকে বাদ দিয়ে একটা সময় বললো যে না, ওইগুলো চলবে না, সব জায়গাতে শুধু ওয়াজ চলবে, কি করবে। এক সময় অনেক কীর্তন হতো, মানে আমাদের যে একটা মাল্টি মানে ভার্স সোসাইটি ছিল, এটাকে বাঙালি জাতীয়তাবাদ যারা বলেছে তারা
বা বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বলেছে তারা এত স্ট্রিক্ট ওয়েতে প্রতিপক্ষের যে কৃষ্টি এবং কালচার গুলো আছে সেই কালচার গুলো ধ্বংস করতে করতে এখন বাংলাদেশ জিন্দাবাদ আর জয় বাংলা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এর বাইরে আর কোনো মানুষ কিছু কিছুতে যেতে পারছে না। ফলে কি হচ্ছে, এখন দেখেন আমাদের সেই আবহমান বাংলার কোনো গান তৈরি না হয়ে এখন নতুন গান হচ্ছে, টিপ্পা দে আমাকে টিপ্পা দে, এই ধরনের গান তৈরি হচ্ছে। তারপর শেষে আপনি ওয়াজ, একটা সময় ওয়াজ বলতে বা তাফসীর বলতে যে জিনিসটা বোঝাতো, এখন সেই হুজুরদের মধ্যে এ বলতেছে কাফের, ও ওরে বলতেছে বেদাত, ও ওরে বলতেছে আসো তোমার ওইটা ফাটাই দেবো, এটা করবো এটা করবো, মানে এই যে সবকিছুর মধ্যে একটা বিভেদ এবং বিষমবাদ। এর কারণে কি হচ্ছে, যখনই মুক্তিযুদ্ধের কথা আসছে, এটা মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য নয়, বক্তব্যটা হলো যে লোক মুক্তিযুদ্ধের কথা বলছে তাকে আমি পছন্দ করি না, ফলে ও কেন মুক্তিযুদ্ধের কথা বললো, এই জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গালি দিয়ে দিল। এই যে একটা জিনিস হয়ে গেল। এখন দেখা গেল যে ব্যক্তিগতভাবে আমাকে হয়তো কেউ চেনেন না, অনেকে চেনেন না, আমার সামনাসামনি মুখে হয় না, কেন আমি এখন তার পছন্দের মতো কথা বললাম না। সে হয়তো জামাতের লোক, আমি কেন জামাতের বিরুদ্ধে বললাম বা জামাতের পক্ষে বললাম, আমার মনে হয় এটা নিয়ে দেখা গেল। আমার মনে রনি ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আমরা খুব দ্রুত কিছু কুইক ফায়ার কোশ্চেন করতে চাই আপনাকে দিয়ে আমরা শুরু করি। আপনি জি মজুব ভাই, আমি একটু কারেকশন দিতে চাই, একটু কি বলতে পারি? জি 30 সেকেন্ডে যদি বলেন। আচ্ছা হ্যাঁ, 30 সেকেন্ডে বলছি। প্রথম কথা হচ্ছে, আমরা আওয়ামী লীগকে আইনগত নিষিদ্ধ চাই না, বিষয়টা এমন না। আমি বলছি যে আওয়ামী লীগকে তার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অপরাধের বিষয়টা তুলে ধরে তাকে সুষ্ঠু ন্যায় বিচারের মধ্য দিয়ে আমরা তার একটা মানে আইনগত সমাধান চাই। আপনাকে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলি, এই আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেটা হয়েছিল, যে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু জামাতকে দায়ী করা হয়েছিল যে জামাত দলীয়ভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার বিচার করতে হবে। তো আমাদের দেশের আইনে দলের বিচারের কোনো ব্যবস্থা নাই, ব্যক্তির বিচারের ব্যবস্থা আছে। তখন আপনার খালেদ ভাই, আপনার মনে থাকার কথা, তখন আনিসুল হক সাহেব বলেছিলেন যে আমরা দলের বিচারের জন্য একটা আইন তৈরি করেছি, খসড়া করেছি, এটা খুব শীঘ্রই সংসদে পাশ হবে এবং সেটার মাধ্যমে তারা জামাতের বিচার করবেন, জামাতকে নিষিদ্ধ করবেন। আমার কথা হচ্ছে, দলীয়ভাবে একটা দল যখন গণতন্ত্র ধ্বংস করে, গণহত্যা করে, লাখ টাকা লুটপাট করে, এই দলীয় বিচারের আওয়ামী লীগের বিচারটা যাতে ন্যায়সঙ্গতভাবে হয়। আচ্ছা ওকে, এবং একইভাবে আপনি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিচারটাও হয়। এটা হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারছি। আমরা কুইক ফায়ার কতগুলি প্রশ্ন আসলে রনি ভাইকে করতে চাই। রনি ভাই, সরকারের কবে নাগাদ ইলেকশনে ঘোষণা দেওয়া উচিত? as early as possible. If possible, এটা যদি তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে দেয় তাদের জন্য ভালো। ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশনের ঘোষণা দেওয়া নাকি ইলেকশন করা? ইলেকশন করা। সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি কি দেওয়া উচিত ইলেকশন ছাড়া? কোনটা? টপ তিনটা যদি বলেন। 1 নম্বরে আইন শৃঙ্খলা, ওকে। 2 নম্বরে কর্মসংস্থান, 3 নম্বরে মানুষের মনে আশার সঞ্চার করা, হোপ এই তৈরি করা। 5 তারিখ ক্ষমতা নেওয়ার পরে এই সরকারের সবচেয়ে বড়, আমি ভুল বলবো না, মানে কোন জিনিসটা রিরাইট করতে পারতো বা আপনি হলে? না, আমি হলে আমি তো এগুলো নিয়ে নিজে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই সরকারকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, আকাঙ্ক্ষা ছিল, অনেকগুলো বিষয় ছিল, এই একটা জায়গাটাতেও সরকার টাচ করতে পারেনি। আর এমন কতগুলো ঘটনা ঘটছে যেটা আসলে আমি কখনো স্বপ্নে কল্পনাও করিনি। বাংলাদেশে এটা মব জাস্টিস হবে, বাংলাদেশে এরকম কোনো বিশৃঙ্খলা হবে, এটা যা কিছু হয়েছে এটা যেমন আমি কল্পনা করতে পারিনি, আবার এর কাছে আমার যে স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সহমর্মিতা ছিল, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট। আমরা বিপ্লব করেছি, আমরা এর জন্য যার যার অবস্থান থেকে কোটি কোটি মানুষ যা কিছু করেছে, মানে আপনার আমাদের সঙ্গে তার যেটা অ্যাডাপশন ছিল, আপনার স্বপ্ন জায়গাটা টাচ করে নাই, আপনার স্বপ্ন জায়গাটা টাচ করে নাই, সেটি আপনি বলছেন? একদমই না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার রাজনৈতিক ভাষ্যে আপনি স্পষ্ট বলছেন যে বর্তমান নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। নতুন নেতৃত্বের মধ্যে আপনি কাকে দেখেন? নিজেকে দেখেন কিনা, সোহেল তাজকে দেখেন কিনা, বা আর কোনো নাম আপনার মাথায় আসে কিনা? না, আমি নিজে প্রথমত আমি একটা জেলা পর্যায়ের নেতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই, এটা হলো আমার ব্যাপার, আমার বক্তব্য। দ্বিতীয়ত হলো যে আমার রাজনীতি করা, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা কখনোই ছিল না। আমি শুধুমাত্র যে কোনো একটা পারিবারিক, যেহেতু আমাদের একটা পারিবারিক অবস্থান ছিল, সেই কারণে আমি ইলেকশন করার একটা সুযোগ পেয়েছি ডিউ টু মাই ফ্যামিলি এবং রাজনৈতিক ওই
নির্বাচনী এলাকার কারণে, কিন্তু ন্যাশনালি পলিটিক্স করার জন্য যেটা ভিপি নুরুর আছে, জুনায়েদ সাকির আছে, দে আর পলিটিক্যালি ম্যাচিউর, তাদের পলিটিক্যাল অভ্যাস আছে, মঞ্জু সাহেবের আছে, তারা সেই ছোটকাল থেকে পলিটিক্স করে। আমার আসলে কখনো রাজনীতি করার সেই অভিজ্ঞতা নাই, বাট আমি লিখতে পারি, আমি বলতে পারি, আমি তারপরে আমি ইলেকশন করতে পারি। হয়তো মঞ্জু ভাই আমার মতো ইলেকশন এক্সপার্ট না, বাট আমি ইলেকশন করতে পারি, যেহেতু আমি এটা ছোটকাল থেকে দেখে আসছি। আমাকে যদি কোনো জায়গায় প্রার্থী করা হয়, কি করে জিতে আসতে হয়, আই নো ইট বেটার দ্যান সামবডি। কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নাকি আপনার ক্যারিয়ার? না না না, ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং করলে তো 2014-18 অপরচুনিটি, আমার সুযোগটা ছিল। রাইট, শেষ প্রশ্ন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানে আপনার জন্য এই কুইক ফায়ারের শেষ প্রশ্ন, যে সম্প্রতি প্রশ্ন থেকে তালিকা করে আওয়ামী লীগ আমলের সাংবাদিক নেতাদের, তখনকার প্রভাবশালী সাংবাদিকদের আর্থিক বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। একদল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সচিবালয়ে পাস বাতিল করা হয়েছে। আপনি একসময় সাংবাদিক, গণমাধ্যমের জন্য পরিস্থিতিটা আসলে কেমন? 71 টিভি দখল, সময় টিভি চাঁদাবাজি, আজই এরকম একটা ভিডিও ব্লগ ছেড়েছেন আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকারের সময় যারা টকশোতে কথা বলেছেন তাদের পক্ষে লিখেছেন, তাদের উস্থিতি গিয়েছেন, এমন একাধিক জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঢালা মামলারও আসামি। আপনি যদি, আমার প্রশ্নটা বড় হয়ে গেল কিন্তু আপনি উত্তরটা যদি ছোট করে দেন, আসলে সাংবাদিকদের জন্য কেমন সময়টা? সাংবাদিকদের জন্য খুবই অবমাননাকর, লজ্জাকর, এবং আমি মনে করি যে কাজটি করেছে এটার একটা ফিনিশ হওয়া উচিত। অর্থাৎ এই যে এটা শুধু যেন তদন্তে থেমে না থাকে, যারা সত্যিকার অর্থে এই অপকর্ম করেছে তারা সবাই যেন শাস্তির আওতায় আসে, এবং একটা দৃষ্টান্ত তৈরি হয় যেন ভবিষ্যতে দালাল সাংবাদিক তৈরি না হয়। এই গেল এক। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো, ধরুন 71 যেভাবে আমরা মানে 21 টেলিভিশন দখল করা হয়েছিল, এটা আমরা ঘৃণা করি। তো এখন দেখা গেল 71 টেলিভিশন আবার যদি কাউন্টার পক্ষ শুনেছি দখল হয়ে গেছে। তারপর সময় টিভি, একজন রাজনৈতিক নেতা এই সময় টিভিতে কোনো আক্রমণ করা হবে না, ইত্যাদি হবে না, বিনিময়ে সেখানে লেনদেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে সকল কথাবার্তা চালু হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে সুরা হওয়া দরকার। এইগুলো যদি না হয় তাহলে তো আসলে ওই যে আগের যেভাবে তালিকা করে শীর্ষ 50 জন সাংবাদিকরা আপনি সবকিছু শেষ করে দিন, আবার আরো যদি 50 জন তালিকা ভবিষ্যতের জন্য হয়ে যায়, তাহলে তো এই জগতে আর কেউ দাঁড়াবে না, সব মাথাগুলো সব নষ্ট হয়ে যাবে। তার জন্য আমার মনে হয় যে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এই জন্য আমি কথাটা আজকের যে ভিডিওটা দিয়েছি যে 71 টিভি, সময় টিভি, এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। রনি ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন। মঞ্জু ভাই, আপনার জন্য আমি কতগুলি প্রশ্ন, প্রায় একই প্রশ্ন আপনাকে আসলে খুব দ্রুত আপনার উত্তর চাইবো, যে আপনি মনে করেন ইলেকশন কবে নাগাদ ঘোষণা করা উচিত? এটা আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি যে 1 থেকে 1.5 থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ নেক্সট ডিসেম্বর দেন ফেব্রুয়ারি ইলেকশন অনুষ্ঠান করা না ঘোষণা করা। আমরা বলেছি যে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার জন্য বিগত সময় আমরা দেখেছি কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে সেটা পারে, কিন্তু সেটা হচ্ছে একটা ওয়েল সেট আপ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আপনি বলছেন যে এখন আমাদের 1.5 বছর। হ্যাঁ, কারণ আপনার পুলিশই তো নাই, এখন পুলিশই নাই, ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ, অ্যাডমিনিস্ট্রেশন এখনো সেট আপ প্রপারলি তার শেপ নেয় নাই। সুতরাং এটা সেট আপ, এটা এমন না তো যে জামায়াত সাথে আপনাদের একটা অবস্থানগত মিল অমিল, বা জামায়াতের সাথে তাকিয়ে থেকে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, এটা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত? না, এটা আমরা পার্টি হিসেবে প্রথম পার্টি যারা স্পেসিফিক একটা টাইম স্কেডিউল আমাদের পক্ষ থেকে বলেছে। সবাই তো বলছে যে যৌক্তিক সময়, আমরা একটা ব্যাখ্যাও দিয়েছি 1 থেকে 2 বছর, এটা যৌক্তিক সময় আমরা মনে করি। ওকে মঞ্জু ভাই, সরকারের প্রায়োরিটির ক্ষেত্রে কি হওয়া উচিত এই মুহূর্তে? দেখেন, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সংস্কার বোঝে না, সাধারণ মানুষ বোঝে তার নিত্যদিনের জীবনযাত্রার ব্যাপারটা। নিত্যদিনের জীবনযাত্রায় স্বস্তিটা হচ্ছে প্রথম প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে সংস্কার, থার্ড হচ্ছে ইলেকশন। এই 3টা প্রায়োরিটি আমার কাছে। ওকে, নিত্যদিনের তো আপনার কাছে কি মনে হয় যে সরকার কি ভুল করেছে 5 আগস্ট থেকে, বা কোন জিনিসটা আসলে না করলে পারতো? আপনারা হলে কোন জিনিসটা করতেন না? স্পেসিফিক কোনো কিছু ভাবনা আছে কিনা? প্রধান উপদেষ্টার সাথে যখন প্রথম মিটিং হয়, প্রথম আশঙ্কাটা আমরা প্রকাশ করেছিলাম যে আপনাদের সাথে প্রথম গ্যাপটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর। সেটাই কিছুটা হয়েছে। এখন তারা কিছুটা এটাকে মানে আমি মনে করি যে কিছুটা মেকআপ করার চেষ্টা করছেন। 2 নম্বর যেটা হচ্ছে যে সরকারের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল নিত্যদিনের আমাদের বাজার পরিস্থিতি, যানজট এবং
প্রশাসনকে একটা স্টেবল জায়গায় নেওয়া, পুলিশকে একটা স্টেবল জায়গায় নেওয়া, প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2বার চেঞ্জ করাটা, এটা আমার কাছে মনে হয় টেকনিক্যাল ভুল হয়েছে। আমরা একটু দর্শকদের মঞ্জু ভাই একটু ধরবেন, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা জানেন যে আমাদের ইউটিউবের এই শো আসলে চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, কিন্তু চ্যানেল 24-এর নিয়মিত খবর এবং অনুষ্ঠানের জন্য চ্যানেল 24 এখন ফিরে যাচ্ছে তাদের স্টুডিওতে। আমরা থাকছি আর কিছুক্ষণ আসলে আমাদের দুই অতিথিকে নিয়ে। মঞ্জু ভাই আপনি কন্টিনিউ করবেন। তাহলে আপনি বলছিলেন যে সরকারের ভুলের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2বার পরিবর্তন করা অতি অল্প সময়ের মধ্যে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে খুব স্ট্রংলি পজিশন নেওয়া দরকার ছিল, সেই জায়গায় এখনো উইকনেস সিরিয়াসলি রয়ে গেছে। ওকে, এই সরকার সাংবাদিকদের জন্য কেমন, সংবাদ মাধ্যমের জন্য কেমন, গণমাধ্যমের জন্য কেমন? সংবাদ মাধ্যমের জন্য জায়গাটা আসলে শুধু সংবাদ মাধ্যম আলাদা হবে না, টোটাল জায়গাটা এত বেশি ফ্রেজাইল, আমাদের এখানে এত বেশি ভগ্ন অবস্থা হয়েছে, সাংবাদিকদের জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততা হয়েছে। আপনি জানেন যে লাস্ট শেখ হাসিনার উপস্থিতিতে সাংবাদিকদের যে একটা মিটিং হয়েছিল, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে যারা যারা মালিকরা বা বড় বড় সম্পাদকেরা যে ধরনের অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়েছেন, সেটা ছিল বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে ভয়াবহ। এবং এটার কারণে আজকে সংবাদপত্র, আজকে টেলিভিশনগুলো একটা বিপদে পড়েছে। তো আমরা চেষ্টা করছি এই বিষয়টা যাতে আরো কিভাবে কম ক্ষতিগ্রস্ততা দিয়ে এটাকে সেভ করা যায়, এটাকে আবার একটা শেপে আনা যায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বাস্তবতাটা খুবই আমাদেরকে উপলব্ধি করতে হবে, কারণ আপনি জানেন যে আমাদের দেশের মানুষ এমন একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, এই ট্রমাটা রিকভারি হতে একটা নির্দিষ্ট সময় লাগবে। তারপরেও আমরা বারবার বলছি যে সংবাদ মাধ্যমকে যদি আমাদের এই হিংসা বিদ্বেষের ভেতর থেকে বাইরে রাখা যেত, আমরা অনেক উপকৃত হতাম। মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ। আমার শেষ প্রসঙ্গ আজকের জন্য, অনেকে এই প্রশ্নটা আসলে মন্তব্যটা আমার জন্য মানে আমাকে উদ্দেশ্য করেও করেছেন, মানে আমাদের দুই সম্মানিত অতিথির উদ্দেশ্য করেছেন। আমরা প্রথমে রনি ভাইকে শুনবো, পরে মঞ্জু ভাইকে শুনবো। রনি ভাই, প্রসঙ্গটা হচ্ছে এরকম, কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন যে আপনি কি মনে করেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছেন এবং তাদেরকে এই রকম কথা বলেই শুধু ভেনিশ করে দেওয়া যাবে, বা ভেনিশ করাটা আপনারা ভেনিশ ধরে নেবেন, এটা হওয়াটা কি বাস্তব কিনা? রনিবা, আপনি যদি 1 মিনিট একটু মন্তব্য করতেন যে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন, আমরা কি আসলে তাদেরকে নাই বললাম, তারা নাই হয়ে গেল, এরকম হওয়া সম্ভব কিনা? না, অসম্ভব। আরেকটা লাইন কি বলবেন, একটু ব্যাখ্যা কি বলবেন? মূলত হয় কি, আপনি যদি সংখ্যা তত্ত্ব ধরেন, আপনি যদি যুদ্ধ করতে যান কারোর সঙ্গে, 100 লোক সঙ্গে যুদ্ধ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 90 জন লোক লাগবে। কাজেই আওয়ামী লীগের যদি কোটি কোটি লোক থাকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদের অন্তর থেকে আওয়ামী লীগকে দূর করার জন্য, শরীর মন মানুষের থেকে দূর করার জন্য আপনাকে ঠিক সমপরিমাণ সংখ্যক লোক লাগবে। এটা কেবলমাত্র বিএনপির আছে। তো বিএনপি তো প্রথম থেকে চেষ্টা করেছে, বিভিন্ন সময় সেটা পারেনি। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ একটা বিশ্বাস, একটা আদর্শ, একটা ভালোবাসা, এবং সেখানে আওয়ামী লীগ ধরে যদি নেতিবাচক ধরে, নেতিবাচক অনেক কিছু আছে। সব মিলিয়ে মানে আওয়ামী লীগের যে একটা কম্প্যাক্ট পলিটিক্যাল থিওলজি রয়েছে, পলিটিক্যাল ধর্মতত্ত্ব যেটা রয়েছে, ওটা মানে ঠিক অনেকে যেমন বদরুদ্দৌমি সাহেবের মতো লোক বলেছেন যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগের অবস্থা হবে, কিন্তু নট লাইক দ্যাট। মুসলিম লীগ যেভাবে ধ্বংস হয়েছে, ওটার প্রেক্ষাপট আওয়ামী লীগ সেভাবে হবে না। ফিউডাল সোসাইটিকে নিয়ে করতে হবে। রনি ভাই আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাই আপনার 1 মিনিট, আমার আসলে সময় শেষ, তারপরও আপনাকে। আমি মনে করি রাজনীতির মূল জায়গাটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা যদি মানুষের মানে বিপর্যয় নামে, তাহলে সংখ্যাতত্ত্ব সেখানে কাজ করে না। এটা 75-এও দেখা গেছে যে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু বিরোধী পক্ষের ভুলের কারণে আওয়ামী লীগ আবার উত্থান ঘটেছে। এবারেও আমি একই রকম ঘটনা মনে করি যে আওয়ামী লীগ যে নৈতিকভাবে পরাজিত হয়েছে, নৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, বিরোধী পক্ষ যদি ভুল করে তাহলে আওয়ামী লীগের উত্থানের সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আওয়ামী লীগ ঘৃণিত দল হিসেবে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী এই দলের আর নৈতিক উত্থানের সুযোগ নাই যদি তারা তাদের চিন্তা এবং মতবাদকে যদি তারা পরিবর্তন না করে। মানে বিরোধী পক্ষ যদি ভুল না করে, তাহলে আওয়ামী লীগের আর আসার আর কোনো সম্ভাবনা নাই। জি, এটা আমি মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমন্বিত, যেমন আমরা পাকিস্তানে ফিরে যাব না, কারণ পুরো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পাকিস্তানের যে বৈষম্য, ওটার বিরুদ্ধে জাতি একতাবদ্ধ ছিল। এই একতায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফেরার কোনো সুযোগ নেই, সংখ্যায় যত বড়ই হোক। মঞ্জু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গোলাম আলা রনি ভাই আপনাকেও। আমরা দুজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষকের বক্তব্য শুনছিলাম। দর্শক, আপনারা অনেকে আমাদের সঙ্গে ছিলেন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, মানে আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ।